আজ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে যে ঘটনাটি ঘটল তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। জাতীয় সংসদের ভেতরে আজ যে বিতর্ক এবং বাকবিতণ্ডা হল তা সাধারণ কোনো রাজনৈতিক আলোচনা ছিল না। এটি ছিল জুলাই গণ অভ্যুত্থানের চেতনা এবং শহীদদের রক্তের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতার একটি স্পষ্ট চিত্র। ক্ষমতাসীন বিএনপি সরকার, যারা মূলত ছাত্র জনতার ওই ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ফলাফলের উপর ভিত্তি করেই আজকের এই ক্ষমতার মসনদে বসেছে, তারাই এখন সেই অভ্যুত্থানের মূল স্পিরিট বা জুলাই সনদকে অস্বীকার করার পায়তারা করছে। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান যখন অত্যন্ত সাহসিকতার সাথে এই বিষয়গুলো তুলে ধরছিলেন, তখন সরকার পক্ষের আচরণ ছিল চরম হতাশাজনক। তারকা চিহ্নিত প্রশ্ন পর্বে ডাক্তার শফিকুর রহমান যখন ফ্লোর পেলেন, তখন পুরো সংসদ ভবনে পিনপতন নীরবতা বিরাজ করছিল। তিনি অত্যন্ত যৌক্তিক এবং শান্ত কণ্ঠে স্মরণ করিয়ে দেন যে এই ত্রয়োদশ সংসদ অতীতের কোনো সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত হয়নি। এই সংসদের জন্ম হয়েছে হাজারো তরুণের আত্মত্যাগের বিনিময়ে, যা একটি বিশেষ পরিস্থিতির সৃষ্টি করেছিল। ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করেন যে যেহেতু এই সরকার এবং সংসদ একটি বিশেষ গণ অভ্যুত্থানের ফসল, তাই তাদের প্রথম এবং প্রধান আইনি এবং নৈতিক দায়িত্ব হল জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা। তিনি মনে করিয়ে দেন যে জুলাই সনদে খুব পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, নির্বাচিত সংসদ সদস্যদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গণপরিষদ হিসেবে শপথ গ্রহণ করতে হবে। কিন্তু ক্ষমতার মোহে অন্ধ হয়ে বর্তমান সরকার সেই শপথ গ্রহণের বিষয়টি এড়িয়ে যাচ্ছে এবং সেই শপথের নির্ধারিত মেয়াদও আজ শেষ হয়ে গেছে। তিনি যখন যৌক্তিকভাবে বোঝাচ্ছিলেন যে একই দিনে অনুষ্ঠিত দুটি ভোট, যার একটি ছিল সাধারণ সংসদ নির্বাচন এবং অপরটি ছিল রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণী গণভোট, এই দুটোর গুরুত্ব সমান এবং একটিকে বাদ দিয়ে অন্যটি অচল, ঠিক তখনই স্পিকার তাকে বাধা দেন। স্পিকার সংসদের কার্যপ্রণালী বিধি এবং নোটিশের অজুহাত তুলে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তিনি বোঝাতে চান যে এটি নিয়ে আলোচনা করার জন্য এটি সঠিক সময় নয়, কিন্তু বিরোধী দলীয় নেতা তার অবস্থানে অড়ড় ছিলেন। তিনি স্পিকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন যে রাষ্ট্রের ভিত্তিমূল নিয়ে আলোচনার চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ এই সংসদের থাকতে পারে না। এরপর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরকারের পক্ষ থেকে যে জবাব দিলেন তা দেশের প্রতিটি সচেতন নাগরিককে হতবাক করেছে। তার কণ্ঠে ছিল চরম দাম্ভিকতা এবং ক্ষমতার অহংকার। তিনি অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বললেন যে রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। তিনি গণপরিষদের শপথের বিষয়টি পুরোপুরি এড়িয়ে গিয়ে বললেন, এটি এখন আদালতের বিচারাধীন বিষয়, সংসদের এখানে কিছু করার নেই। এর মানে হল যে গণভোটে দেশের প্রায় ৭০% মানুষ জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছিল। সালাউদ্দিন সাহেবের কাছে সেই ৭০% মানুষের রায়ের কোনো মূল্য নেই। তিনি পতিত স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া বাতিল সংবিধানকেই এখন নিজেদের রক্ষা কবচ হিসেবে ব্যবহার করতে চাইছেন। তিনি দেশের সাধারণ মানুষকে অপমান করে আরও বললেন যে গণভোটের প্রশ্ন পড়তে নাকি তার নিজেরই ৩ ঘন্টা সময় লেগেছে, তাই সাধারণ মানুষ না বুঝেই ভোট দিয়েছে। তার এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে তারা জনগণের রায়কে কতটা তুচ্ছ তাচ্ছিল্য করছেন। তারা প্রমাণ করতে চাইছেন দেশের মানুষ বোকা এবং তারা না বুঝেই জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। এখন এই সাংবিধানিক মারপ্যাচ এবং ভণ্ডামির একটি যৌক্তিক বিশ্লেষণ করা প্রয়োজন। বিএনপি নেতারা এখন কথায় কথায় যেই সংবিধানের দোহাই দিচ্ছেন, সেই সংবিধান অনুযায়ী তো বিচার করলে বর্তমান সরকারের অস্তিত্বই অবৈধ হয়ে যায়। পতিত সরকারের সেই সংবিধান অনুযায়ী তো ২০২৮ সালের আগে দেশে কোনো নির্বাচন হওয়ার কথা ছিল না। তাহলে তারা আজ কোন আইনে নির্বাচন করলেন এবং এমপি হয়ে সংসদে বসলেন? আপনারা কোন আইনের প্রধানমন্ত্রী বা কোন আইনের স্বরাষ্ট্রমন্ত্রী? অন্তর্বর্তীকালীন সরকারের গঠন থেকে শুরু করে ২০২৬ সালের এই নির্বাচন, কোনো কিছুরই তো সেই পুরনো সংবিধানে কোনো বৈধতা নেই। বাস্তবতা হল বিএনপি এখন একটি বিশাল আইনি এবং নৈতিক ফাঁদে আটকে গেছে। তারা ক্ষমতায় আসার জন্য ছাত্র জনতার অভ্যুত্থান এবং জুলাই স্পিরিটকে ব্যবহার করেছে, কিন্তু ক্ষমতায় বসার পর এখন সেই স্পিরিট তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য তারা এখন শেখ হাসিনার রেখে যাওয়া সেই স্বৈরাচারী কাঠামোর পুরনো সংবিধানকেই আঁকড়ে ধরতে চাইছে। বিরোধী দলীয় নেতা ঠিক এই ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতির জায়গাতেই আঘাত করেছেন। বাংলাদেশের রাজনীতির একটি পুরনো এবং ভয়ঙ্কর রূপ এখন আবার ফিরে আসছে।
ইতিহাস ঘাঁটলে দেখা যায়, যখনই কোনো সরকার জনগণের সমর্থন হারায় বা অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করতে চায়, তখনই তারা ধর্মের কার্ড ব্যবহার করে। এরশাদ সাহেব যখন প্রবল গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর ভয়ে ভীত ছিলেন, তখন তিনি সংবিধানের রাষ্ট্রধর্ম যুক্ত করে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। এরপর শেখ হাসিনাও ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দিতে কওমি জননী উপাধি নিয়েছিলেন, সারা দেশে মডেল মসজিদ বানিয়েছিলেন এবং ওলেমাদের সমাবেশ করে ধর্মের মোড়কে নিজের স্বৈরতন্ত্রকে ঢাকার চেষ্টা করেছিলেন। বর্তমান সরকারও ঠিক একই পথে হাঁটছে। তারা এখন হঠাৎ করে দেশজুড়ে আলেম ওলেমাদের বিশাল সম্মান দেখাচ্ছে, ইমাম মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে। এই সব কিছুর আড়ালে তাদের মূল উদ্দেশ্য হল জনগণের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোটের রায়কে ধামাচাপা দেওয়া। তারা দেখাতে চাইছেন যে তারা ইসলামের অনেক বড় খাদেম, কিন্তু ভেতরে ভেতরে তারা জনগণের সাথে চরম প্রতারণা করছে। এই পরিস্থিতি তৈরি হতে পারে তা বাংলাদেশ জামাতে ইসলামী অনেক আগেই বুঝতে পেরেছিল। যেহেতু তারা অতীতে বিএনপির সাথে জোটবদ্ধ রাজনীতি করেছে, তাই তাদের রাজনৈতিক চরিত্র সম্পর্কে জামাতের স্পষ্ট ধারণা ছিল। নির্বাচনের অনেক আগেই ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামাত দাবি জানিয়েছিল যে সবার আগে গণভোট সম্পন্ন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং তারপর সেই নতুন কাঠামোর অধীনে নির্বাচন হতে হবে। কিন্তু তখন তরুণদের দল এনসিপি সহ অনেকেই এই দূরদর্শী প্রস্তাবের গুরুত্ব বুঝতে পারেনি। হাসনাত আবদুল্লাহ ছাড়া আর কেউ তখন জোরালোভাবে জামাতের এই দাবির পক্ষে দাঁড়ায়নি। এনসিপি তখন মনে করেছিল আগে নির্বাচন হয়ে যাক, পরে গণভোট হলেও সমস্যা নেই। তাদের সেই পরিণতির মাসুল আজ পুরো জাতিকে দিতে হচ্ছে। আজ এনসিপি সহ সারা দেশের মানুষ আফসোস করছে এবং বুঝতে পারছে যে জামাতের সেদিনের দাবিটি কতটা যৌক্তিক ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে গণভোটের ব্যালট পেপার নিয়ে যে রসিকতা করেছেন এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য সময় না থাকার যে অজুহাত দেখিয়েছেন, তা থেকে তাদের আসল উদ্দেশ্য পরিষ্কার। তারা এখন বাজেট অধিবেশন এবং অন্যান্য সংসদীয় কাজের অজুহাত দেখিয়ে সময় ক্ষেপণ করতে চাইছেন। তাদের মূল লক্ষ্য হল কোনোমতে ৯০ দিন পার করে দেওয়া। এরপর তারা বলবে যে এখন আর সময় নেই, তাই তারা নিজেদের সুবিধামতো কিছু সংস্কার করে বিষয়টিকে ধামাচাপা দেবে। কিন্তু তারা বুঝতে পারছে না যে জনগণের রায়কে এভাবে অবজ্ঞা করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। তারা যদি জুলাই সনদকে পাশ কাটিয়ে আদালতের ঘাড়ে বন্দুক রেখে পুরনো সংবিধান দিয়ে দেশ চালাতে চায়, তাহলে অচিরেই আওয়ামী লীগ এই আইনি ফাঁকফোকর ব্যবহার করে ফিরে আসতে পারে। পুরনো সংবিধান অনুযায়ী বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের মাধ্যমে একটি বিশাল সংকট তৈরি করার সময়ের ব্যাপার মাত্র। সেদিন ক্ষমতায় থাকা দলগুলো বুঝবে কেন জুলাই সনদ এবং গণরায়ের আইনি ভিত্তি এতটা জরুরি ছিল। ক্ষমতার মোহ সাময়িক, কিন্তু জনগণের রায়ের সাথে প্রতারণা করলে তার চড়া মূল্য ইতিহাস সব সময় আদায় করে নেয়। তারেক রহমান বা দলীয় নীতি নির্ধারকরা যদি সালাউদ্দিন সাহেবের মতো চতুরদের কথায় ভুলে যান, তাহলে খুব দ্রুতই তাদের এই ভুলের মাসুল গুনতে হবে। সাধারণ মানুষ এবং তরুণ প্রজন্ম আজ সব কিছুই পর্যবেক্ষণ করছে।